প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরো একটি থিওরিটিক্যাল কোশ্চেন পড়ব, যে কোশ্চেনটির নাম হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যায় চিরায়ত বলবিদ্যা কেন ব্যর্থ। হ্যাঁ, আলোক তড়িৎ ক্রিয়ার যে ঘটনাটা আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি, এর সমীকরণ প্রতিপাদন করলাম, এর পরীক্ষামূলক ব্যাখ্যা পড়লাম। এবার আমরা দেখব যে এটা ব্যাখ্যা করতে কোয়ান্টাম তত্ত্বকে কেন লাগছে, কেন চিরায়ত বলবিদ্যাকে প্রমাণ করতে পারলো না। তো আসো সেটা আমরা শুরু করে দিই। তো এটা আরো একটা থিওরিটিক্যাল প্রশ্ন। আগের থিওরিটিক্যাল প্রশ্নটা কেমন লেগেছে এবং থিওরি পড়ানোর স্টাইলটা ঠিক আছে কিনা তোমরা কমেন্টে জানাতে পারো। তো যেহেতু থিওরিটিক্যাল প্রশ্ন, আমরা পয়েন্ট করে লিখবো। পয়েন্ট করে লিখলে নাম্বারও ভালো পাওয়া যায়, বুঝতেও সুবিধা হয়। আর ঢালাও বর্ণনা দিলে ওটা স্যারের কাছে দেখতে একদমই ভালো লাগে না। তো এক নম্বরে দেখো, আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা। হ্যাঁ, আলো পরে সাথে সাথে ইলেকট্রন মুক্ত হয়ে যায়, দেরি হয় না। আলোক তড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা। আলোক তড়িৎ ক্রিয়া একটি কি ঘটনা? তাৎক্ষণিক ঘটনা। তাৎক্ষণিক ঘটনা, ঠিক আছে। কিন্তু চিরায়ত বলবিদ্যা বলে কি? বলে চিরায়ত বলবিদ্যা বলে যে আলো পড়লে, আলো কিসের উপরে? ধাতুর উপর। হ্যাঁ, ধাতুর উপর। একটু সুন্দর করে লিখি, ধাতুর উপর আলো পড়লে তা থেকে তোমার ইলেকট্রন মুক্ত হতে অনেক সময় লাগে। হ্যাঁ, ইলেকট্রন মুক্ত হতে সময় সাপেক্ষ। ইলেকট্রন মুক্ত হওয়া লিখি। হ্যাঁ, ইলেকট্রন মুক্ত হওয়া একদম নিজের ভাষায়। যে আলোক তড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা, কিন্তু চিরায়ত বলবিদ্যা আমাকে বলে যে ধাতুর উপর আলো পড়লে তা থেকে ইলেকট্রন মুক্ত হওয়া সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ। তাহলে ও কি ব্যাখ্যা করতে পারলো? ব্যাখ্যা করতে পারলো না। তাই চিরায়ত বলবিদ্যা এই আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যায়, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যায় ব্যর্থ। হ্যাঁ, ব্যাখ্যায় ব্যর্থ। 2 নাম্বার যদি আমি দেখি, 2 নাম্বারে চিরায়ত বলবিদ্যা অনুযায়ী, হ্যাঁ, চিরায়ত বলবিদ্যা বলে কি? বলে চিরায়ত বলবিদ্যা বলে যে আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে তোমার তীব্রতার উপর নির্ভরশীল। চিরায়ত বলবিদ্যার মতে আমাদের যে আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া এটি কি তীব্রতার উপর নির্ভরশীল, যা সত্য নয়। তীব্রতার উপর নির্ভরশীল, এটা কি তীব্রতার উপর নির্ভরশীল না, তীব্রতার উপর নির্ভরশীল, যা কি নয়, যা সত্য নয়। ওকে, কারণ এটি মূলত হচ্ছে আমার কম্পাঙ্ক নির্ভর। কি নির্ভর? কম্পাঙ্কের উপর নির্ভরশীল। কিসের উপর? কম্পাঙ্কের উপর নির্ভরশীল। ওকে, তুমি যখন সমীকরণটা দেখো, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস নিউ নট, তাই না? তো এই যে দেখো, ইলেকট্রনের ভর, বেগ, প্লাঙ্কের ধ্রুবক, হ্যাঁ, এগুলা ভিন্ন জিনিস। শুধুমাত্র এই কম্পাঙ্কটাই সানলাইট থেকে আসে, তাই না? এই নিউ জিনিসটাই সানলাইট থেকে আসে। তাহলে বলা যায় কি, যে চিরায়ত বলবিদ্যা অনুযায়ী আলোক তড়িৎ ক্রিয়া তীব্রতার উপর নির্ভরশীল হওয়ার কথা
যা কিনা সত্য না, কারণ এটা মূলত কম্পাঙ্কের উপর নির্ভরশীল। সেটা আমরা কোথা থেকে পাই? এই সমীকরণ থেকে, এই যে নিউ পাইলাম, এই নিউ থেকে আমরা এইটা বুঝতে পারি। 3 নম্বরে আমার চিরায়ত বলবিদ্যা কখনোই আমাকে এই অনুমতি দেয় না, চিরায়ত বলবিদ্যা এই অনুমতি দেয় না, এই অনুমতি দেয় না যে আলো একই সাথে কণা ও তরঙ্গ, তাই না? চিরায়ত বলবিদ্যা অনুযায়ী তোমার আলো হয় কণা, না হয় তরঙ্গ। আলোর দুইটা তত্ত্ব আছে, একটা কণা তত্ত্ব আর একটা তরঙ্গ তত্ত্ব। নিউটনের কণা তত্ত্ব, হাইগেনের তরঙ্গ তত্ত্ব, তাই না? বা ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব, আলোক তড়িৎ ক্রিয়ার ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তত্ত্ব, কোনোটাই কি করতে পারে না, এই আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করতে পারে না। যদি একই সাথে এরা কণা ও তরঙ্গ একই সাথে বিবেচনা করা যায়, অর্থাৎ তরঙ্গ কণা দ্বৈততা, এই যে তরঙ্গ কণা আমার দ্বৈততা, তরঙ্গ কণা দ্বৈততাই পারে তোমার আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে। ওকে, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে। তাই এই 3 নাম্বারকেও কি বলা যায়? ব্যর্থ, 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 ব্যর্থ। এবার আরেকটা পয়েন্ট উল্লেখ করতে হবে আমার, তোমার মনে করো আরেকটা পয়েন্ট, আমি 4 নাম্বার পয়েন্ট হিসেবে আরেকটা পয়েন্ট উল্লেখ করে দেই। 4 নাম্বারে যে সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্কের কোনো ব্যাখ্যা আমাদের চিরায়ত বলবিদ্যায় নাই। সূচন কম্পাঙ্কের কোনো ব্যাখ্যা চিরায়ততে নাই, চিরায়ততে নেই। তাহলে এই সূচন কম্পাঙ্কের কোনো ব্যাখ্যা কি করতে পারে না, চিরায়ত বলবিদ্যা দিতে পারে না। তাই এইটাও কি ব্যর্থ। তাহলে বুঝতে পারছো 4টা পয়েন্ট যদি আমি আরেকবার হাইলাইট করে দেই, যে আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা, কিন্তু চিরায়ত বলবিদ্যা আমাদেরকে বলে যে ধাতুর উপর আলো পড়লে তা থেকে ইলেকট্রন মুক্ত হতে অনেক সময় লাগবে, তাই এটা ব্যর্থ। 2 নম্বরে চিরায়ত বলবিদ্যা পড়ে যে আলোক তড়িৎ ক্রিয়া মূলত তীব্রতা নির্ভর, কি নির্ভর? তীব্রতা নির্ভর, কি নির্ভর? তীব্রতা নির্ভর। কিন্তু বাস্তবে আমরা দেখলাম এটা কম্পাঙ্ক নির্ভর, কি নির্ভর? কম্পাঙ্ক নির্ভর। এই যে সূচন কম্পাঙ্ক, তো কম্পাঙ্ক নির্ভর, তাই এটা কি ব্যর্থ। 3 নম্বরে চিরায়ত বলবিদ্যা এই অনুমতি কখনোই দেয় না যে আলো একই সাথে কণা আবার তরঙ্গ, এবং তরঙ্গ কণা যে দ্বৈততা, এই তরঙ্গ কণা দ্বৈততাই পারে আলোক তড়িৎ ক্রিয়ার সঠিক ব্যাখ্যাটা দিতে, তাই বলা যাচ্ছে এইটাও ব্যর্থ। এবং 4 নম্বরে আইসা আমরা যে সূচন কম্পাঙ্ক নিউ নট পাইছি, যে কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রন মুক্ত হবে, এর কম আলো পড়লে ইলেকট্রন মুক্ত হবে না, সেই সূচন কম্পাঙ্ক সম্পর্কে কোনো ধারণা আমাদেরকে চিরায়ত বলবিদ্যা দিতে পারে নাই, তাই সে ব্যর্থ। তো এত সব ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে চিরায়ত বলবিদ্যা পিছন দিয়ে পলায়ন করিয়াছে এবং কোয়ান্টাম তত্ত্বের সামনের দরজা দিয়া আবির্ভাব ঘটিয়াছে। তো তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার গুলা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবা। তো তোমরা যদি ফিডব্যাক দাও তাহলে সেই অনুযায়ী আমি আরো ভালো পড়াতে পারবো, আর যদি ফিডব্যাক না দাও তাহলে আমার গতিতে আমি চলতে থাকবো। তো তোমাদের আরো ভালো যদি কিছু করার ইচ্ছা থাকে, তোমরা যদি আমাকে পুশ করতে চাও, তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আল্লাহ হাফেজ।